আপনি জেনে খুশি হবেন ভাইয়া, আমাদের একদম প্রথম যে বিজ্ঞান বাক্সটা ছিল আলোর ঝলক, তো আমরা তো অনেকদিন ধরেই এর উপরে হচ্ছে ডাটা কালেক্ট করছি, ফিডব্যাক গুলো নিচ্ছি। তো আমরা শীঘ্রই হচ্ছে ওই ফিডব্যাকের উপরে ভিত্তি করে আমাদের বক্সটাকে হচ্ছে চেঞ্জ করতে যাচ্ছি, এবং আমাদের আশা যে এই বক্সটা খুবই চমৎকার একটা বক্স হিসাবে সবার সামনে আমরা তুলে ধরতে পারবো এবং সবার হাতে পৌঁছে দিতে পারবো, এবং এটা আগের তুলনায় অনেক বেশি ইফেক্টিভ হবে এবং মজার হবে, এবং আনন্দের সাথে এটা নিয়ে অনেকটা টাইম কাটাতে পারবে। গুড, এটা খুব চমৎকার একটা ব্যাপার। আর খেয়াল রেখো যে ওই যে জিনিসগুলো তোমরা বানাচ্ছ, যে ছোট জিনিসগুলো ওদের কাছে দিচ্ছ, সেই জিনিসগুলো যেন ওরা দেখলে মানে দেখলে খুশি হয় আর কি। ছোট ছোট তোমার ওদের মেকিং গুলো যেন এরকম হয়, ধরো অনেক যে খুব হাইফাই কিছু হতে হবে মোটেই এরকম না, অনেক কিছু খুব ছোট ছোট মানে সহজ কম দামি জিনিস দিয়েও করা যায়, কিন্তু দেখতে যেন একটু আকর্ষণীয় হয় ওদের কাছে, বাচ্চারা তো। তো এটা খেয়াল রেখো। আর চেষ্টা করো যে প্লাস্টিক যে জিনিসগুলো বা এরকম যে জিনিসগুলো দিচ্ছ ওগুলো যেন ওদের ভিতর ক্ষতিকারক কোনো কিছু না থাকে, এটাও যেন একটু খেয়াল রাখা হয় যখন তোমরা বানাচ্ছ আর কি। এই ছোট ছোট জিনিসগুলো একটু একটু খেয়াল রাখো। আমার মনে হয় যে যেটা আছে অলরেডি এটা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে, মানুষের কাছে যথেষ্ট খুশি তারা এই ব্যাপারটা নিয়ে। তো এটাও আমার জন্য খুব আনন্দের, যেহেতু একদম শুরুতে ওটার সঙ্গে ছিলাম। তো ওদের ফিডব্যাক গুলো তোমাদের কাছ থেকে হয়তো কখনো দেখবো আমি, আমার মনে হয় যে সেটাও খুব আনন্দের ব্যাপার হবে। অবশ্যই। আর এরপর হচ্ছে রকমারির বই নিয়ে, তো বই যেটা হচ্ছে যে আমি নিজেই যেটা আমি করতে চাই, যেটা কখনো করা হয়ে ওঠে না, আমার মনে হয় যে এখন তো ভিডিও একটা আলাদা মিডিয়াম হিসেবে তৈরি হয়েছে, যেই মিডিয়ামটা দিয়ে মানুষ খুব চট করে কোনো কিছু জিনিস শিখে ফেলতে চায়। তো এই মিডিয়ামে আমার মনে হয় যে বই রিভিউ করা প্লাস একটা বই যখন কেউ লিখছেন তার লেখকের কি ভাবনা ছিল ওই জিনিসটা নিয়ে তার একটা ছোট ছোট ভিডিওগুলো থাকা উচিত। আমি রকমারিতে দেখেছি যে কয়েকজন লেখক এটা করেছেন, আমি নিজে কখনো করি নাই। আমার এবার ইচ্ছা আছে যে আমার যে বইগুলো আছে ওইগুলো নিয়ে আমি আসলে ছোট ছোট ভিডিও বানাবো। তো এটা আমার খুবই ইচ্ছা। তো আমি আশা করছি যে এই বছর অন্তত আমি যে বই দুটো বের করছি সেগুলো নিয়ে আমি ভিডিওগুলো বানাবো, তাহলে যেটা হয় যে মানুষ খুব দ্রুত জানতে পারবে যে এটার ভিতরে কি আছে, একটা ধারণা পেলো। কারণ একদম ধারণা না থাকলে সে একটা বই কিনবে, কিনে কি পাবে সে যদি না জানে, একটা এই কাজ করে আর কি মনের ভেতরে। তো ওইটা করা যেতে পারে একটা ব্যাপার। আর মানুষের থেকে মানুষে এই জিনিসটা ছড়ানোর একটা ব্যবস্থা করানোর চিন্তা করতে হবে, যে কোনোভাবে আমরা জিওমেট্রিক সিরিজকে ব্যবহার করতে পারি কিনা। যে ধরো কোনোভাবে মানুষকে তোমরা দুজন মানুষকে কোনোভাবে বললে যে তোমরা যদি করতে পারো, কোনো একটা প্রতিযোগিতা করো বা কোনোভাবে তাদেরকে বোঝালে যে এই জিনিসটা তোমরা আরো দুজন মানুষের কাছে ছড়িয়ে দাও, এবং তারা যদি কোনো কিছু জিততে চায় বা কিছু করতে চায় তারা যেন আরো দুই দিকে এই জিনিসটাকে ছড়িয়ে দেয়। আচ্ছা, একটা সুন্দর কমেন্ট এসেছে মনে হচ্ছে, চলে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পরামর্শ দিয়েছেন উনি নতুন কিছু করার। তো যাই হোক, যেটা বলছিলাম যে বইয়ের ক্ষেত্রে মানুষের ভিতরে এই আগ্রহগুলো আস্তে আস্তে বাড়িয়ে তুলতে হবে, যেটা ধীরে ধীরে কমে যাচ্ছে হয়তো আমার মনে হয়। আমি যেটা নিজে একটু দ্বিধান্বিত যে আসলে কমে যাচ্ছে কিনা। মানুষ বই কেনার পরিমাণ আমি দেখতে পাচ্ছি বাড়ছে, মানে যদি সরাসরি একদম আর্থিকভাবে চিন্তা করো, বই যদি সংখ্যা দিয়ে চিন্তা করো, তাহলে বই মেলার হিসেবে বই কেনার পরিমাণ বেড়েছে, কিন্তু বই পড়ার পরিমাণ বেড়েছে কিনা এই জিনিসটা নিয়ে আমি ঠিক নিশ্চিত হতে পারছি না আর কি। আমি জানি না যে এই আসলে যারা বই কিনছে তারা কতখানি বই পড়ছে, তারা কি একটা হুজুগের মতো, মানে এটাকে বলে ব্যান্ডওয়াগন ফ্যালাসি, যে অনেকে কিনছে তাহলে আমারও কেনা উচিত, অনেকে করলেই সেটা বোধহয় করা উচিত, এই একটা ফ্যালাসি। তো এই আমার মনে হয় যে ওই ফ্যালাসিতে মানুষ পড়ে যাচ্ছে কিনা, যে ওই ভ্রান্তির ভেতরে ওটা পড়ে যায় ওকে সবাই যেহেতু কিনছে তাহলে আমারও কেনা উচিত। তো সেটাও হলেও খুব আপাতত খারাপ না, আপাতত মানুষের কাছে বইগুলো ছড়াক, তারপরে ধীরে ধীরে মানুষকে যদি জানানো যায় যে এটার মধ্যে অনেক মজা আছে, তখন হয়তো সে নিজে একটু নিয়ে খুলে একটু বসলো আর কি। তো সেটা হতে পারে। আর আমি একটা জিনিস নিয়ে আমার নিজের মধ্যে মনে হয় যে কাজ করা উচিত, সেটা হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে নন ফিকশন বই এটা ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। আমি নিজেও নন ফিকশন মাঝে মাঝে লিখি, এটা খুব চমৎকার একটা ব্যাপার, এটা ভালো ব্যাপার, খারাপ কিছু না। কিন্তু সেই সঙ্গে ফিকশন জিনিসটাও যেন থাকে। ফিকশন আসলে খুব জরুরি। মানে আমরা তো মানুষ, তো আমি চিন্তা করি যে একটা মানুষ হতে গেলে
তার কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার, মানে যে জিনিসটা না হলে একটা যদি ইনস্ট্রাকশন তুমি ভালো করে বুঝিয়ে দিতে পারো, কোনোভাবে যদি মানে রিভার্স দিতে পারো, একটা হনুমানও অনেক কিছু করে ফেলতে পারে আসলে। একটা মানুষ যে কাজটা করতে পারে না, একটা হনুমান যেটা করতে পারবে না, সেটা হচ্ছে যে সে নিজের মতো করে চিন্তা করে একটা জগৎ তৈরি করা। এই 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 যে কল্পনার যে জায়গাটা, এটা মানুষের জন্য খুব ইউনিক। এই জায়গাটাতে একটা মানুষ হয়ে ওঠে সত্যিকার অর্থে। তো কল্পনার ওই জায়গাটা যদি পরিধি বাড়াতে হয়, আমাদের কল্পনাকে যদি নিত্য নতুন দিকে চিন্তা করার ব্যাপারটা শিখতে হয়, তাহলে আসলে মানে ফিকশন খুব জরুরি। ফিকশনের এই ধারণাগুলো থাকা, একটা খুব অদ্ভুত ধরনের একটা চিন্তা করা, পুরোপুরি আউট অফ দ্য বক্স একটা চিন্তা করা, এই চিন্তাগুলো করতে হলে ফিকশন জিনিসটা খুব দরকার। তো দেখো, আমি যে গণিত খুব ভালোবাসি, এই গণিত ভালোবাসার পেছনে একটা বড় জিনিস হচ্ছে যে আমি গণিতকে ন্যাচারাল সায়েন্স যেগুলো আছে ওগুলো থেকে একটা জায়গা একটু আলাদা হয়ে যায় গণিত, সেটা হচ্ছে কল্পনার একটা জায়গা। যে গণিত তোমাকে বলে না যে তুমি এই পৃথিবীর বিষয়টা নিয়ে তোমাকে ভাবতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা গণিতের নেই। যেরকম আমি পদার্থবিজ্ঞান রসায়ন যখন বলছি, এটা আমরা চারপাশে যা কিছু দেখছি, এটা অনেক বড় একটা ব্যাপার, মোটেই এটাকে ছোট করার কোনো কারণই নেই। এটা তো খুব দারুণ ব্যাপার। তুমি জানো যে আমি পদার্থবিজ্ঞান খুবই ভালোবাসি, রসায়ন খুব ভালোবাসি, মানে বিজ্ঞান আমার খুবই পছন্দের একটা ব্যাপার। তো এটা আমি খুবই ভালোবাসি। সেই সঙ্গে গণিতকে আমার এক্সেপশনালি আলাদা, মানে যে জায়গাটা লাগে সেটা হচ্ছে যে ও এই বাধ্যবাধকতাটা ওর নাই। ও জানে যে আচ্ছা, আমি তো যে কোনো একটা জিনিস আমি চিন্তা করতে পারি। আচ্ছা, যদি এরকম হতো যে আমি একটা জায়গায় গেলাম, সেখানে সবগুলো রাস্তা হচ্ছে ধরো সবই বৃত্ত, সেখানে বৃত্ত ছাড়া আর কোনো কিছু নাই, ধরো সেই জায়গাটায় আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে আমাকে কোন পথ ধরে যেতে হবে, একটা ছোট্ট কল্পনা। কিন্তু এই কল্পনাটাও হয়তো আমাদের মানে নেচার দিয়েই আমরা চিন্তা করছি যে আচ্ছা ওকে, এই এরকম একটা জায়গা, সেখানে নেচারালি একটা বৃত্তর একটা রূপ আছে, কিন্তু কল্পনাটা একটু আলাদা, যেটা হয়তো বাস্তবে কখনো মিলবে না। কিংবা তোমার নেচার দিয়েও ভাবতে হবে না, তুমি চিন্তা করলে আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু জায়গায় চিন্তা, এমন একটা দেশে গেলাম যে জায়গায় সব দূরত্ব হচ্ছে জটিল সংখ্যায়, দূরত্বটাই জটিল সংখ্যা, আমি নতুন ভাবে এটাকে ডিফাইন করবো। এখন এরকম জিনিস পৃথিবীতে কোথাও নাই হয়তো। কিংবা আমি বললাম যে এমন একটা দেশে গেলাম যেখানে সব মাত্রা হচ্ছে 2 মাত্রার, আমি এমন একটা দেশে গেলাম যেখানে সবকিছু 10 মাত্রার, সেই 10 মাত্রার দেশে জিনিসগুলো কেমন হবে, এই চিন্তা করে কোনোদিন তোমার কোনো লাভ হবে না। ওই যে মানুষজন ফ্ল্যাটল্যান্ড বইটার মতো, যে ফ্ল্যাটল্যান্ডে যেরকম সবকিছু 2 মাত্রার, তেমন ভাবে তুমি মনে করো একটা 10 মাত্রার জগতে গেলে, কিন্তু তোমার চিন্তাটাকে কেউ আটকাতে আসলে পারছে না। তুমি ওইখানে গিয়েও কি করতে পারো, তুমি সবকিছু হয়তো অ্যানালাইসিস করতে পারছো। তো গণিত ওই সুযোগটা তোমাকে দেয় যে আচ্ছা, তুমি এই পৃথিবীর বাইরেও একটা জায়গায় গেলে সেই জায়গায় কি হতে পারে, তুমি সবকিছু ওখানে পুরোপুরি অ্যানালাইসিস করতে পারছো। তো এটা খুব পাওয়ারফুল একটা টুল। এবং সেখানে তোমার যে এই পৃথিবীর টাইপের 10 মাত্রাই হতে হবে এমন কিছু না, তুমি অন্য কিছু চিন্তা করতে পারো। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে কল্পনা, এর জন্য ফিকশনটাও খুব জরুরি। তো যে কারণে আমি মানুষজনকে যেন এই জিনিসটা যেন চিন্তা কখনো না চলে আসে যে আমি সেই বইগুলো পড়বো যেটা পড়লে আমার জীবনে কাজে লাগবে, এই চিন্তাটা যেন আটকে আমরা না যাই যে আমাদের খুব কাজে লাগতে হবে, আমাদের বিশাল একটা দরকার যে আমাদের এই দেখতো এই বইটা থেকে কোন লাইনটা লিখলে আমি কাজে লাগবে, এটা পড়লে পরীক্ষায় হতে পারে, পাস করতে পারি। কাজে লাগাটা সবসময় জরুরি না। আমি এই কারণে গণিতের রঙে আসলে শুরু করেছিলাম। গণিতের রঙে আমার পড়ানোর মূল উদ্দেশ্য এটা মোটেই ছিল না যে আমি সবাইকে গণিত শেখাবো, গণিত শেখানোর আমার উদ্দেশ্য ওখানে না। আমি গণিতকে প্রচন্ড ভালোবাসি, ওই আনন্দটা আমি ধরিয়ে দিতে চাই, ওই জিনিসটা, আনন্দের জায়গাটা, ভালো লাগার জায়গাটা আমি ওখানে ছড়িয়ে দিতে চেয়েছিলাম। কাজে লাগাটা থেকে ওই ভালো লাগাটা অনেক ক্ষেত্রে অনেক জরুরি। একটা মানুষ যদি কোনো কিছু ভালো লেগে করে, তখন সে ওই জিনিসটার ভিতরে যতখানি আনন্দ নিয়ে ঢুকে যেতে পারে, যত কিছু শিখতে পারে, ততখানি সে কখনোই একটা কাজে লাগার জন্য বাধ্য হয়ে একটা জিনিস পার্থক্য করবে না। তো ওই জিনিসটা আমি মানুষের মধ্যে আরো করতে চাই, যে ভালো লাগা, এটার সঙ্গে ফিকশনের একটা ব্যাপার আছে। তো বই যারা পড়ছে, রকমারিও আমার মনে হয় যে যদি পরামর্শ দিতে হয় রকমারিকে, তো আমি বলবো যে মানুষকে বই পড়ার এই ছোট ছোট টেকনিক, এই যে হয়তো জিওমেট্রি সিরিজ হোক আর যেমনি হোক, হয়তো মানুষের ভেতরে বই পড়তে আরো একটু উৎসাহিত করা। যারা তাদের লেখক আছেন, লেখকদেরকে বলা যায় বইটা কিরকম, সেই জিনিসগুলো ছোট ছোট ভিডিও পাঠানো। পাশাপাশি ফিকশন ব্যাপারটাকেও তারা যেন একটু গুরুত্ব দেন, যে ফিকশনকে আলাদা কোনোভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় কিনা। কারণ রকমারি তো একটা ওয়েবসাইট আছে, তারা চাইলেই মাঝে মাঝে প্রমোট করতে পারে। হয়তো ছোট ছোট তারা গল্প আকারে একটা গল্পের একটা উপন্যাসের ছোট ছোট সামারি করে তারা ছোট গল্প আকারে মানুষকে আরো মানে আগ্রহী করে তুলতে পারে, যে দেখো এটা একটা দারুণ গল্প, এই গল্পটা নিয়ে একটু তোমরা পড়ো। তো এই ফিকশনগুলো সম্পর্কে যেন তারা কাজগুলো করতে পারে। একই ক্ষেত্রে নন ফিকশনের কথাও সত্যি, যে নন ফিকশনের জিনিসগুলো কিরকম, এই জিনিসগুলো মানুষকে পৌঁছানো যেতে পারে। বই যত বেশি পড়া হবে, প্রথম কথা হচ্ছে সেটা তত ভালো। আমি এটা মনে করি যে বই অনেক করে পড়া উচিত, আগে বই বাড়ানো উচিত, তারপরে ফোকাস করা উচিত ধীরে ধীরে ছোট ছোট দিকে আর কি। তার মধ্যে ফিকশন একটা গুরুত্বপূর্ণ দিক, যে দিকটা আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে হারিয়ে যাওয়ার দিকে চলে গেছে আর কি। মানুষ কবিতা পড়তে চায় না, যে কবিতা পড়ে কি লাভ হয়, কিছু বুঝি না। তো এই জিনিসগুলো না খুব ইন্টারেস্টিং আসলে, যে তুমি ধূপ করেই যখন চিন্তা করে ফেলো যে আমার পড়লে বুঝতেই হবে, এটা কাজে লাগতেই হবে, সবসময় কিন্তু এটা না। যেরকম আমি জিনিসটা আস্তে আস্তে এখন অনুভব করি যে একটা ছবি দেখলে ওই ছবিটার ভিতরে সবকিছু বুঝতেই হবে, এরকম
কিছু না, অনেক কিছু হয় কি একটা ভেতরে একটা অনুভূতি তৈরি করে। আমি কয়েকটা শব্দ পড়ছি, একটা শব্দের সঙ্গে মিলে কোনো একটা অর্থ তার করাচ্ছে না, কিন্তু একটা ভালো লাগার অনুভূতি তৈরি করছে। তো এই জিনিসগুলো কিন্তু দরকার। মানে জিনিসটা সবসময় এরকম না যে আমার পুরো জিনিসটা বুঝে ফেলতে হবে, একবারে ধরেই আমি সবকিছু বুঝে ফেললাম। ওই অনুভূতিগুলোরও দরকার আছে ছোট ছোট। ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর করে হচ্ছে জিনিসগুলো উপস্থাপন করার জন্য। আসলে আপনার কথা শুনতে শুনতে হচ্ছে মানে অনেক দিকে হচ্ছে চিন্তা ভাবনা চলে যাচ্ছিল, যে যখনই আমরা ধরে নেই যে কিছু একটা করতেই হবে এটা দিয়ে, বা কিছু একটা পেতেই হবে এটার বিনিময়ে, তখন ব্যাপারটা আসলে হচ্ছে খানিকটা একটা মানে যুদ্ধ যুদ্ধ ভাব চলে আসে, যে হয় জিতবো না হয় জিতবো না, হেরে যাবো এরকম। বাট যখন ওই জিনিসটা থাকে না যে আমাকে এটা দিয়ে কিছু করতেই হবে না, আমি শুধু আনন্দ পাওয়ার জন্যও একটা বই পড়তে পারি, বা শুধু আনন্দ পাওয়ার জন্যই একটা জিনিস জানতে পারি, এটা দিয়ে আমি কোনোদিন কিছু করব না, কিন্তু আনন্দটা তো আমি পাচ্ছি, এটাই আমি বা কম কি। তো এই চিন্তা ভাবনাটা হচ্ছে মানে অনেক দিক থেকে হচ্ছে অনেক বেশি পজিটিভ। আর ভাইয়া কথা বলতে বলতে হচ্ছে আসলে কোন দিক দিয়ে ১ ঘন্টা পার হয়ে গেছে আমি আসলে নিজেও টের পাইনি। আমার নিজের জন্য আসলে আজকের সেশনটা খুবই ফুলফিলিং ছিল। এবং বিজ্ঞান বাক্স এবং রকমারির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এতখানি টাইম দেয়ার জন্য। এবং আপনার পরামর্শগুলো আমরা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব, এবং এই ব্যাপারে আপনাকে আমরা ফিডব্যাকও দেওয়ার চেষ্টা করব। তো আমরা একদমই যেহেতু শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের যে দর্শকরা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটা দেখছিলেন, ভাইয়া যদি শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। প্রিয় দর্শক যারা দেখছেন, আন্তরিকভাবে ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে দেখার জন্য। আর একটা যে জিনিসটা শেষ কথাটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা বই পড়ুন, আপনাদের বাচ্চাদেরকে বই পড়তে উৎসাহ দিন। আমি চেষ্টা করি যে আমার বাচ্চা, আমার মেয়ে বর্ণমালাকে যতখানি সম্ভব বইয়ের মাঝখানে ডুবিয়ে রাখার চেষ্টা করি। পাশাপাশি বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা চেষ্টা করছি ওকে এখন পর্যন্ত মানে ইলেকট্রনিক ডিভাইস থেকে একটু দূরে রাখতে। ওকে চেষ্টা করছি যে এমন কিছু দিতে যেটা দিয়ে ও নিজে খেলতে পারে, নিজে ওই জিনিসটাকে দিয়ে এসে কোনো কিছু ওটার ভেতরে গিয়ে নিজের মতো করে কিছু তৈরি করতে পারে। তো আজকে যেহেতু বিজ্ঞান বাক্সের আড্ডায় আমরা এসেছি, বিজ্ঞান বাক্স আমার মনে হয় যে এটার জন্য খুব চমৎকার একটা ভূমিকা পালন করতে পারে। ওদেরকে এই বিজ্ঞানের ছোট ছোট জিনিস ওদেরকে দেখাতে পারে, ওরা জিনিসগুলো নিয়ে কৌতূহলী হোক, ওখানে আনন্দ পাক। একটা শিশুর জন্য আনন্দের থেকে আসলে বড় কিছু আমার মনে হয় না যে আছে। তো ওর শৈশবটা যেন খুব আনন্দময় হয় সেই চিন্তাটা আপনারা সবসময় করবেন। আর আপনারা যারা বাবা মা নন বা শিশু নন, যারা এমনিতে তারপরেও দেখছেন, তাদের জন্য আমার কাছে এই পরামর্শটাই থাকবে যে জীবনটাকে যেন আরেকটু সুন্দর করে আপনারা দেখতে পারেন। এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন যে জীবনে সবকিছু কাজে লাগাতে হবে না, সবকিছুই মানে ওই যুদ্ধ যে কথাটা একটু আগে রাতুল বলছিল, খুব চমৎকার একটা কথা বলেছে। আসলে সবকিছু যুদ্ধ আসলে না, মানে এই এতখানি যুদ্ধ ভাবারও কিছু নাই যে ওকে আমি এটা না করলে ওর থেকে পিছিয়ে যাচ্ছি, এটা না করলে ওর থেকে এগিয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। সবচেয়ে সুন্দর একটা ব্যাপার হচ্ছে যে আপনি তার বন্ধুর সঙ্গে যখন একসাথে হেঁটে যান, বন্ধুকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া, ওইটা করলে আপনি আসলে অনেক একাকী হয়ে যাবেন, বা বন্ধুকে আপনি সামনে ঠেলে দিয়েও পিছন থেকে ওইটা করারও দরকার নাই। সবচেয়ে সুন্দর ব্যবস্থা হচ্ছে আপনি পাশাপাশি যদি হেঁটে যেতে পারেন। তো ঠিক একইভাবে সমাজে যখন আমরা চিন্তা করি, তখন সবচেয়ে সুন্দর একটা যদি সমাজ আমি চিন্তা করি, সেই সমাজটা খুব কোঅপারেটিভ একটা সমাজ। সেই সমাজটাতে ঠিক এই যতখানি প্রতিযোগিতা তার থেকেও বেশি সহযোগিতা। তো ওই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। আপনি যা কিছু শিখছেন আপনার পাশের জনকে শিখিয়ে দিন। আপনি যে বইটা পড়ে আনন্দ পাচ্ছেন, সেই বইটা পাশের জনকে ভাগাভাগি করে নিন। আনন্দটা চারপাশে ভাগাভাগি করে সবার সাথে একসাথে মিলে ব্যাপারটাকে উপভোগ করুন, দেখবেন জিনিসটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। তো আনন্দটা আমি চেষ্টা করুন যে সবার সাথে উপভোগ করার, নিজে জিনিসটাকে আগে উপভোগ করুন, সবার সাথে মিলে উপভোগ করুন। আপনাদের সবার জীবন খুব সুন্দর হোক, সেই শুভকামনা সবসময়।